তুরস্কের ঐতিহাসিক গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের জয়। কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি বিরোধী দলের। উত্তর কোরিয়াকে আর কোনোভাবেই সহ্য করবে না যুক্তরাষ্ট্র, সিউল সফরে বললেন পেন্স। উত্তরের যে কোনো হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি। এবং সিরীয়দের বাঁচাতে রাশিয়াকে মার্কিন জোটের সঙ্গে যোগ দেওয়ার পরামর্শ বরিস জনসনের। বিদ্রোহীদের কাছ থেকে হামা প্রদেশ পুনর্দখলে নিয়েছে সরকারি বাহিনী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন। তুরস্কের সংবিধান সংশোধনের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে কারচুপি হয়েছে উল্লেখ করে 60% ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল। এ ভোটে সামান্য ব্যবধানে জয়ী হন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার হ্যাঁ শিবিরের পক্ষে পড়ে 51% ভোট। অন্যদিকে না ব্যালটে ভোট পড়ে 49%। এর ফলে 12 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ব্যাপক নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন এরদোয়ান। সংবিধান সংশোধনের জন্য অনুষ্ঠিত রোববারের গণভোটে এরদোয়ানের হ্যাঁ শিবিরের প্রতি আস্থা পোষণ করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ। এদিন দেশজুড়ে 1,67,000 ভোট কেন্দ্রে প্রায় 5.5 কোটি তুর্কি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এরদোয়ানের পক্ষে জয় নিশ্চিত হলে স্বস্তি প্রকাশ করেন তার সমর্থকরা। এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সার্বিক উন্নয়ন হয়েছে, তাই আমি সামনের দিনগুলোয় তাকেই ক্ষমতায় দেখতে চাই। এই বিজয়ের ফলে তুরস্কে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার পরিবর্তে জারি হবে প্রেসিডেন্টের নির্বাহী শাসন কাঠামো। 2029 সাল পর্যন্ত অর্থাৎ 12 বছর পর্যন্ত প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন এরদোয়ান। বাজেট তৈরি, জরুরি অবস্থা জারি, এমনকি ডিক্রি জারির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতাও থাকবে তার হাতে। এই বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোয়ান। আমার প্রতি আবারও আস্থা রাখার জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। নতুন ব্যবস্থায় জনগণের অধিকার নিশ্চিত করা সহজ হবে। আমাদের দায়িত্ব দেশের স্বার্থে সবাইকে পাশে নিয়ে কাজ করে যাওয়া। তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে প্রায় 60% ভোট পুনর্গণনার দাবি জানান। জনতার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তবে নির্বাচন বোর্ডের একটি বেআইনি সিদ্ধান্ত এই গণভোটকে বিতর্কিত করেছে। আমরা স্বচ্ছতা চাই। তবে এই অগাধ ক্ষমতাধর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা সম্ভব একমাত্র অভিশংসনের মাধ্যমে। সেক্ষেত্রে পার্লামেন্টে 2/3 ভোট পেতে হবে এমপিদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে তুরস্কে গণভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলেছেন আঙ্কারাকে বুঝে শুনে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ জাঙ্কার এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি এমন মন্তব্য করেন। সংবিধানের সংশোধনী বাস্তবায়নে তুর্কি কর্তৃপক্ষকে বড় পরিসরে গণজরিপের আহ্বান জানান তারা। কাউন্সিল অব ইউরোপের সদস্য রাষ্ট্র তুরস্ককে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইন মেনে মানবাধিকার রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন কাউন্সিলের মহাসচিব। তিনি আরো বলেন, কেবল সেক্ষেত্রেই তুরস্ককে সমর্থন জানাবে কাউন্সিল অব ইউরোপ। উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্য ধারণের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পিয়ংইয়ং এর যে কোনো হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলেও জানান তিনি। এদিকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টায় দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ উদ্বেগ জানিয়েছে। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় 10 দিনের সফরে এসে ব্যস্ত সময় পার করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার দেশটিতে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন তিনি। এরপর সেদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিওয়ানের সঙ্গে বৈঠকে বসেন পেন্স।
এর আগে সিউলে এক সংবাদ সম্মেলনে মাইক পেন্স বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। কোরীয় উত্তেজনায় কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র যে ধৈর্য ধারণ করেছে তার যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। পুরো বিশ্ব এখন সংকটময় মুহূর্ত পার করছে, বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। আমরা কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে বদ্ধপরিকর। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। এদেশের মানুষ অনেক সাহসী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা আপনাদের সঙ্গে আছি। তবে উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চেষ্টার খবরে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। সমস্যা সমাধানে কেবল যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের সচেষ্ট হওয়া জরুরি বলে মনে করেন তারা। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরপরই এই অঞ্চলে অস্থিরতা বেড়ে গেছে। উত্তর কোরিয়া আমাদের বারবার হুমকি দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক হিসেবে আমি মনে করি সংকট সমাধানে আমাদেরকেই এগিয়ে যেতে হবে। তা না হলে সবসময় যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে। যুদ্ধের আশঙ্কায় ভীত নয় উত্তর কোরিয়ার জনগণ। রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চেষ্টার কারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা নেই বলেও মনে করেন তারা। আমরা সব সময় যুদ্ধের বিপক্ষে। তার মানে এই নয় যে যুদ্ধকে ভয় পাই। যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। যুদ্ধে আমরাই বিজয়ী হব, কারণ আমাদের নেতা সঙ্গে রয়েছে। এদিকে কোরীয় উপদ্বীপের যুদ্ধের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি শুরু করেছে জাপান। সোমবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, কোরীয় উপদ্বীপে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় শরণার্থী আশ্রয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালায় উত্তর কোরিয়া। তবে উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই তা বিধ্বস্ত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার। ক্ষতিগ্রস্ত এক্সচেঞ্জ হাউসগুলো। তদন্তে ব্রিটিশ সরকার। সিরিয়ার জনগণকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরশাসন থেকে বাঁচাতে রাশিয়াকে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এর মধ্যেই বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার হামা প্রদেশের আরও একটি কৌশলগত অঞ্চল নিজেদের দখলে নিয়েছে সিরীয় বাহিনী। এদিকে আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় রাশেদিন এলাকায় উদ্বাস্তুদের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। রুশ সমর্থিত সিরীয় সেনাবাহিনীর দফায় দফায় বিমান হামলায় কেঁপে ওঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত দেরা ও হারাস্তা সহ হামা প্রদেশের বেশিরভাগ এলাকা। গেল দুদিনের তুমুল সংঘর্ষের পর রোববার অঞ্চলটি পুনর্দখলে সক্ষম হয় সিরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিমান হামলায় হারাস্তায় এক নারী নিহত হয়, আহত হয় 11 জন। এর আগে শনিবার আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় রাশিদিন এলাকায় উদ্বাস্তুদের বাসের বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করা হয়। পরে টানা 28 ঘণ্টা অপেক্ষার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত কেফরায়া ও আলফোয়া থেকে লোকজনকে সরিয়ে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর কাছে জিব্রিনের আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়। রোববার পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা 120 জন ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত 68 জন শিশু বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যেই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর পেছনে দায়ী জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো দুটি চিঠিতে সিরিয়ায় সন্ত্রাস দমনে আন্তর্জাতিক পূর্ণ সহযোগিতা কামনা করে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্বাস্তুদের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনাকে ঘৃণ্য উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ধর্মযাজক পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার স্কয়ারে ইস্টার সানডে উপলক্ষে দেয়া ভাষণে একথা বলেন তিনি। এদিকে রাশিয়া ও ইরানের সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ কেবল আলেপ্পো নয়, সিরিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নিয়েছে উল্লেখ করে খান শেইখুনে রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এই পরিস্থিতিতে সিরিয়ার জনগণকে আসাদের স্বৈর শাসন থেকে বাঁচাতে মস্কোকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। 2 দিনের ব্যবধানে ইরাকের মসুলে দ্বিতীয় দফায় রাসায়নিক হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এতে অন্তত 6 ইরাকি সেনা মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকি সেনাদের লক্ষ্য করে রোববার এ রাসায়নিক হামলা চালায় আইএস। যদিও রাসায়নিক হামলা সত্ত্বেও ইরাকি সেনারা পশ্চিম মসুলের বর্তমানে ওল্ড সিটি খ্যাত প্রাচীন নগরীর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এছাড়াও রোববার পশ্চিম মসুলের জাঞ্জিলি এবং আল বোরসা নামে আরও অন্তত দুটি কৌশলগত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরাকি বাহিনীর সদস্যরা। এর আগে রোববার ইরাকের আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয় অন্তত 9 আইএস জঙ্গি। পশ্চিমাঞ্চলীয় আনাহ শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয় বলে ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বোমা হামলায় 12 জন সৌদি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় রোববার দেশটির জিজান প্রদেশে সৌদি সেনাদের আল হাবস ঘাঁটিতে অভিযান চালায় ইয়েমেনি সামরিক বাহিনী ও তাদের সমর্থিত যোদ্ধারা। এ সময় ওই ঘাঁটিতে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হলে 11 সেনা নিহত হয়। পুরোপুরি ধ্বংস হয় সৌদি সেনাদের দুটি সমরযান। একই দিন ওই অঞ্চলের মোয়ানাক সেনা ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর হামলায় এক সৌদি সেনা নিহত হয়। এছাড়া একই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়ে ইয়েমেনি বাহিনী। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। The Houthis stormed the capital Sana'a and forced internationally recognized President Abdul Rabu Mansour Hadi. ইয়েমেনের সৌদি আগ্রাসনের প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছে দেশটির কয়েক হাজার মানুষ। রোববার রাজধানী সানার রাজপথে নেমে বিক্ষোভ করেন তারা। এ সময় সৌদি জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইয়েমেনের জনগণ যে কোনো আগ্রাসী রাষ্ট্রকে রুখে দিতে প্রস্তুত রয়েছে বলে জানায় বিক্ষোভকারীরা। একই সঙ্গে ইয়েমেনের সেনাবাহিনী ও হাউথি আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি সমর্থন জানায় তারা। সম্প্রতি ইয়েমেনের সৌদি আরবের আগ্রাসনের 3 বছর পূর্ণ হয়েছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে 2015 সালের 26শে মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। এসব হামলায় এখন পর্যন্ত নারী শিশু সহ অন্তত 12,000 মানুষ প্রাণ হারিয়েছে। কলম্বিয়ার স্যান পেড্রো শহরে একটি নৈশ ক্লাবে গ্রেনেড হামলায় 36 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। পুলিশ জানায় নৈশ ক্লাবের মালিককে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষের দাবি তাদের বিরুদ্ধে কোনো হুমকি নেই। এই হামলা মাদক নিয়ে দুই পক্ষের সহিংসতার কোনো বিষয় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অন্তত 7 জন মারা গেছে। যদিও এর আগে নিহতের সংখ্যা 20 বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। রোববার দুটি উদ্ধারকারী জাহাজ মৃতদেহগুলো সমুদ্র থেকে উদ্ধার করা হয়। মৃতদের প্রায় সবাই নৌকাডুবিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত এক সপ্তাহে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে কয়েক হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব মতে সাগর পাড়ি দিয়ে এবছর প্রায় 32,000 অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। এছাড়াও সাগরে ডুবে মৃত্যু হয়েছে প্রায় 650 জনের। শ্রীলঙ্কার কলম্বোয় আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত 20 জন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আজকে পরাদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা জানায় আবর্জনা স্তূপটিতে প্রতিদিন 800 টন ময়লা ফেলা হতো। এ ধসের ফলে 78টি বাড়ি ভেঙে গেছে এবং শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গৃহহীন হয়ে রাস্তায় রাত কাটাচ্ছে অনেক মানুষ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগে সন্দেহভাজন 2 পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। রোববার ছত্তিশগড়ের বিলাসপুর থেকে আটক করা হয় তাদের। পুলিশ জানায় গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তি অর্থের বিনিময়ে ভারতীয় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে পাচার করছিল। ফোনে আড়ি পাতার পর তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে আরো কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে বলে জানিয়েছে পুলিশ। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় দাবানলে পুড়ে গেছে বিপুল সংখ্যক গাছপালা।
দাবানল এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর সহযোগিতায় বিরামহীন কাজ করে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু না বলতে পারলেও দেশটির বন বিভাগ জানায়, গরম আবহাওয়া ও শুষ্ক মৌসুমের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে এরই মধ্যে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। রোববার দেশটির মহারাষ্ট্র ও তামিলনাড়ু রাজ্যের বেশিরভাগ শহরেই তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচন্ড গরমে মহারাষ্ট্রের নাগপুরে মুখ ও হাত কাপড়ে ঢেকে বের হতে দেখা যায় অনেককে। দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে রাস্তার পাশের দোকান থেকে অনেকেই শরবত পান করেন। প্রায় একই ধরনের পরিস্থিতি তামিলনাড়ুর রামেশ্বরমে। রোববার শহরটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে রক্ষায় ছাতা নিয়ে বের হতে দেখা যায় শহরের বাসিন্দাদের। এই অবস্থায় দৈনন্দিন কাজকর্মে প্রচন্ড বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। ফিলিপিন্সে জঙ্গি গোষ্ঠী আবু সায়েফের হাতে গত বছর অপহৃত 4 জেলের মধ্যে একজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। গত ডিসেম্বরে ওই 4 জেলেকে অপহরণ করে আবু সায়েফ জঙ্গিরা। রোববার দেশটির সেনাবাহিনী জানায়, গত বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপের পাতিকুল শহরের একটি জঙ্গলে 4 জেলের একজনকে হত্যা করে জঙ্গিরা। ফিলিপিনো সরকার $60,500 মার্কিন মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানানোয় ওই জেলেকে হত্যা করা হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। নিহত ওই জেলের মৃতদেহ এখনো খুঁজে পায়নি সেনা সদস্যরা। তবে শিরশ্ছেদের একটি ভিডিও সেনাবাহিনী পেয়েছে বলে জানান এক শীর্ষ কমান্ডার। যুক্তরাষ্ট্রে আবারও ফেসবুক লাইভে এক খুনের ঘটনা ঘটেছে। হত্যাকারীকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে ক্লিভল্যান্ডের পুলিশ। গুলিতে নিহত ওই ব্যক্তির নাম রবার্ট গুডউইন। তার বয়স 74 বছর। স্টিভ স্টিভেন্স নামের ওই ঘাতক এরপর আরও একটি ভিডিও প্রকাশ করে, যেখানে সে বলে এখন পর্যন্ত 13 জনকে সে হত্যা করেছে এবং আরও মানুষকে হত্যা করতে আগ্রহী সে। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান জানায়, তারা এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত। বাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে কোনো তথ্য জানে না তারা। যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের 21% বর্তমান সরকারের উপর অসন্তুষ্ট বলে তথ্য উঠে এসেছে জরিপ সংস্থা গ্যালাপ পোলের জরিপে। নতুন জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোতে দুর্বল নেতৃত্বের কারণে বর্তমান সরকারকে পছন্দ করছেন না তারা। স্বাস্থ্যনীতি, অভিবাসন এবং অর্থনীতির মতো বিষয়ে তারা হতাশ বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কোনটি এমন প্রশ্নের জবাবে তারা উত্তর দেন, ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বড় সমস্যা। মাত্র 3%-এরও কম তরুণ বর্তমান নেতৃত্বে সন্তুষ্ট বলে তথ্য উঠে এসেছে এই জরিপে। ওসামা বিন লাদেনের সাথে ব্যবসা পরিচালনা এবং জঙ্গি অর্থায়নে জড়িত থাকায় দুটি সৌদি ব্যাংক এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে $420 কোটি জরিমানা করেছে মার্কিন সরকার। ব্যাংক দুটি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে বিন লাদেনের আত্মীয়দের সম্পৃক্ততা রয়েছে এবং 2001 সালের 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার আগে এ প্রতিষ্ঠানগুলোর আল কায়েদাকে সমর্থনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্যাংক দুটি হচ্ছে আল রাজি ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট কমার্শিয়াল ব্যাংক। এ কারণে তাদের $420 কোটি ক্ষতিপূরণ দিতে বলেছেন মার্কিন আদালত। কুয়েতে বিভিন্ন কোম্পানির অত্যাচার নিপীড়নের প্রতিবাদে কর্মবিরতি পালন শুরু করেছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক। রোববার ভোর থেকেই ওয়েল আল নসিব এবং ফজর আল খালিজের প্রায় 15,000 শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। শ্রমিকদের অভিযোগ, আকামা নবায়ন, ছুটি নিতে গেলে কিংবা ডিউটির শিফট পরিবর্তনের ক্ষেত্রে কোম্পানির সুপারভাইজার ও ম্যানেজাররা শ্রমিকদের কাছ থেকে সম্পূর্ণ অবৈধভাবে অর্থ আদায় করে থাকে। আর এতে রাজি না হলে তারা শ্রমিকদের নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। এই অবস্থায় বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন নির্যাতিত এসব শ্রমিক। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিকরা। 8.5 লাখ টাকা 260 আমরা কই থেকে দেবো? এখান থেকে আমরা দেশ থেকে টাকা পয়সা নিয়েছি, বছরে পাই 700 দিনার,
এনে 260 দিন আর আমাকে আকামা লাগাইতে চায়, আইলে ডিউটি পাই না। আমাদের দূতাবাসের লোকের পরিচয় দিয়ে কালকে কিছু ভুয়া লোক আইছে, ভুয়া লোক আইসা বলতে আছে যে আমাকে ক্ষতি হইব, আমাদের সমস্যা হইব। তারা দূতাবাস আছে কি লেগে? বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা, কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনে ব্যবহার করছে বিকাশ, অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। তানভীর হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই মার্চ একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬,৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪,১০০ কোটি টাকা। আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক্স অর্জন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই। সেই ক্ষেত্রে এইগুলা আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি। এতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না, কোনো ঝামেলা নাই, সহজে পাঠানো যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা 2,70,00,000 ও দেশব্যাপী 1,65,000 এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা, আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স পেয়ারের ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিস্তৃত এলাকা জুড়ে ফোটা ফুলের রাশি দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। কয়েক বছর খরার পরও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাঠ ঘাট প্রান্তর ছেয়ে গেছে নানা রঙের বুনো ফুলে। প্ল্যানেট ল্যাব স্যাটেলাইটের তোলা ছবি সম্প্রতি প্রকাশ করা হয়েছে, যেখানে খরা আক্রান্ত অঙ্গরাজ্যটির ফুলে শোভিত হওয়ার পর্যায়ক্রমিক চিত্র ফুটে উঠেছে। 2016 সালের ডিসেম্বরে যে এলাকা ছিল ধুধু প্রান্তর, সেখানে এখন রং বেরঙের ফুলে ভরে গেছে। প্রতি বছর এপ্রিল মাসে চীনের মিলৌ নদীর জিকু লেকের তীরে বসে হাজার বছরের পুরনো উৎসব কুইন্টং নৌকা বাইচ প্রতিযোগিতা। নামে প্রতিযোগিতা হলেও বিজয়ী কিংবা বিজিত কোনো দলকেই দেয়া হয় না পুরস্কার। সৈন্যদের পোশাকে সাজে সজ্জিত প্রতিটি দল পাড়ি দেয় 5 কিলোমিটার নৌপথ। তবে সবকিছু ছাপিয়ে আসরকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয় পুরো জিয়াংঝু প্রদেশ। প্রায় 2300 বছর আগের কথা। দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ চীনের মহাকবি সুইয়ান 52 বছর বয়সে শরীরে পাথর বেঁধে মিলাও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহনন করেন। বর্ষপঞ্জিকে চাইনিজ ভাষায় বলা হয় কালপঞ্জি। সেই কালপঞ্জির পঞ্চম মাসের পঞ্চম দিনে শুরু হয় কুইন্টন নৌকা উৎসবের, যে উৎসবের রং মিলাও নদীর জিকু লেকের তীর ছাপিয়ে পৌঁছে যায় আশেপাশের সব শহরে। এবারের উৎসবে অংশ নিচ্ছে প্রায় 400টি সুসজ্জিত নৌকা, আর সময়ের সঙ্গে সঙ্গে এর সাজসজ্জায় এসেছে পরিবর্তন। সূর্যোদয়ের সাথে সাথে মাঝি মাল্লার চিৎকারে মুখরিত হয় নদীর দুই তীর। সৈন্যদলের পোশাকে মাঝিদের সারিবদ্ধ নৌকার লাইন স্মরণ করিয়ে দেয় সম্রাট কিন শি হুয়াংয়ের কথা। আর কিছুক্ষণ পর পর ডিসপ্লে বোর্ড থেকে রঙিন আতশবাজি মুগ্ধ করে আগত প্রায় 3 লক্ষ দর্শককে। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ, শুরু হয় পালহীন নৌকার দীর্ঘ যাত্রা। আর চীনে অশুভ শক্তিকে তাড়াবার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত বাঁশের বৈঠার প্রতিটি দ্বারে নৌকাগুলো এগিয়ে চলে বিরামহীন। উৎসবে সেরা দলকে পুরস্কৃত করার পরিবর্তে অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয় সম্মাননা স্মারক। আর 2008 সাল থেকে কুইন্টন নৌকা উৎসব পেয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। মাহবুব বিমন,
সময় সংবাদ। ভারতের কর্ণাটক রাজ্যের এক নারী 3 মাস অক্লান্ত পরিশ্রম করে একটি কূপ খনন করেছেন। গৌরী এস নায়েক নামের ওই নারীর বয়স 51 বছর। তার বাড়ির চারপাশে বাগানের জন্য প্রয়োজন পানির, কিন্তু নিজের কূপ খননের কিংবা শ্যালো মেশিন কেনার সামর্থ্য না থাকায় পানির অভাব পূরণের জন্য একাই খুঁড়ে ফেলেন 60 ফুট গভীর ওই কূপ। গৌরী প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা কাজ করতেন। 60 ফুট গভীর ওই কূপের মধ্যে এখন 7 ফুট পানি রয়েছে। আর এই কূপ খননের কারণে এলাকায় লেডি ভাগীরথী নামে পরিচিতি পেয়েছেন তিনি। ভারতে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের 5 গুণী ব্যক্তি। সঙ্গীতে অবদানে সম্মাননা পেয়েছেন সঙ্গীত শিল্পী শুভ্রদেব, ব্যবসায় এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমদ, সমাজ সেবার জন্য গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসিরে চৌধুরী, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল এবং এনায়েত করিমকে এই সম্মাননা দেওয়া হয়। রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে জাঁকজমকভাবে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্যামল সেন সবার হাতে সম্মাননা তুলে দেন। 2006 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মানে ভূষিত হন। 2000 সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। এবার 5 বাংলাদেশি সহ মোট 32 জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে মনে হচ্ছে যে কাজগুলো করা সার্থক হয়েছে, এজন্য আমি খুব গ্রেটফুল এই কমিটির কাছে, অ্যাওয়ার্ড কমিটির কাছে, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির কাছে। যেটার যোগ্যতা আমি এখন অর্জন করতে পারিনি, তারপর তো উপরওয়ালা আমাকে আমার ভাগ্যটা জুটিয়ে দিয়েছেন। উপরওয়ালাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরস্কের ঐতিহাসিক গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের জয়, কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি বিরোধী দলের। উত্তর কোরিয়াকে আর কোনোভাবেই সহ্য করবে না যুক্তরাষ্ট্র, সিউল সফরে বললেন পেন্স। উত্তরের যে কোনো হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি। এবং সিরীয়দের বাঁচাতে রাশিয়াকে মার্কিন জোটের সঙ্গে যোগ দেওয়ার পরামর্শ বরিস জনসনের। বিদ্রোহীদের কাছ থেকে হামা প্রদেশ পুনর্দখলে নিয়েছে সরকারি বাহিনী। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।